আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন ইরানকে অবশ্যই অতি দ্রুত নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এই নিঃশর্ত আত্মসমর্পণ না করলে কি হবে? তার কথা হচ্ছে যদি এই নিঃশর্ত আত্মসমর্পণ ইরান না করে তাহলে ইরানকে শেষ করে দেওয়া হবে। মনে হচ্ছে যেন ইরানকে শেষ করে দেওয়ার জন্য ট্রাম্প তার সবকিছু নিয়ে গত কয়েকদিন ধরে ঝাঁপিয়ে পড়ে নাই। কেন ইরানকে এই নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিলেন ট্রাম্প? এটা তো নতুন না, কিন্তু কেন এটাকে এত হাইলাইট করছেন বর্তমানে? ওদিকে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে আক্রমণের যে দাবি ইরান করেছিল, সেই আক্রমণের ভিডিও সে শেয়ার করেছে ইরানের পক্ষ থেকে। সেই রণতরীতে, বিমানবাহী রণতরীতে আক্রমণের মিসাইল নিক্ষেপের মুহূর্ত দেখানো হয়েছে, কিন্তু সেই মিসাইল গিয়ে ওই রণতরীতে আঘাত হেনেছে কিনা এটা এখনো পর্যন্ত নিশ্চিত না, বা আমেরিকার পক্ষ থেকে যতদূর বলা হয়েছে যে সেই মিসাইল ওই রণতরীতে আঘাত হানে নাই। এছাড়াও ইসরায়েল নতুন করে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে কিছু দেশকে যে এই যুদ্ধে টানতে চাইছে, তার মধ্যে ইসরায়েলের মিত্র দেশগুলো আছে। যেমন ধরুন, আজারবাইজানে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের চেষ্টা চালানো হচ্ছে, এরকম কিছু খবর আছে। এই ফলস ফ্ল্যাগ অপারেশন আসলে কে চালাচ্ছে? যেমন আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আজারবাইজানের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় আজকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। সেই নাশকতার পরিকল্পনাকারীদেরকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রেফতার করেছে। তারা কি কি করতে চেয়েছিল? তারা আজারবাইজানে ইসরায়েলের দূতাবাসে আক্রমণ, আজারবাইজানের ইহুদিদের উপাসনালয় সিনাগগে আক্রমণ, এবং আজারবাইজান থেকে তুর্কিতে আসা যে পাইপলাইন, যার মাধ্যমে আজারবাইজান থেকে তুর্কি হয়ে তারপরে সেই তেল বিভিন্ন দেশে যায়, সেই পাইপলাইনে আক্রমণের পরিকল্পনা করেছিল। এখন এই আক্রমণ কারা করেছে, কারা পরিকল্পনা করেছে, কেন করেছে? কিছু কিছু তথ্যে কিছু কিছু গণমাধ্যম বলছে যে এই আক্রমণ ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু নিরপেক্ষ কিছু বিশ্লেষক বলছেন যে এই আক্রমণ খুব সম্ভবত আমেরিকা এবং ইসরায়েল আজারবাইজানকে এই যুদ্ধে টানার জন্য একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে পরিচালনা করতে পারে। কারণ এই ধরনের আক্রমণে আসলে ইরানের কোনো লাভ নাই, কিন্তু এই ধরনের একটা আক্রমণ হলে অবশ্যই আমেরিকা আর ইসরায়েলের বড় ধরনের লাভ আছে। কেন লাভ আছে? কারণ হচ্ছে আমেরিকা এখন পুরোপুরি মনস্থির করেছে যে ইরানের সে স্থল হামলা চালাবে। এটার জন্য আমেরিকার পেন্টাগনে ইদানিং ঘোরাঘুরি করতে দেখা গেছে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসকে। কন্ডোলিজা রাইসের নাম শুনলে আপনাদের সামনে কোন জিনিসটা ভেসে আসবে? বুশের সময়, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় এই মহিলা, এই নারী মধ্যপ্রাচ্যে কয়েকটা দেশকে শেষ করে দেওয়ার জন্য সবচাইতে বড় পরিকল্পনাকারী নারী হিসেবে পরিচিত। সেই দেশগুলোর মধ্যে ইরাক এবং আফগানিস্তান, পরবর্তীতে লিবিয়াও ছিল। সুতরাং, এবং ওই যে 5 বছরের 7টা দেশে গৃহযুদ্ধ লাগানো বা 5 বছরের 7টা দেশকে ধ্বংস করার যে ব্যাপক আমেরিকায় পরিচালিত একটা থিওরি আছে, সেটারও কিন্তু মধ্যে তিনি ছিলেন। এখন এরকম হতে পারে যে আমেরিকা তার কাছ থেকে সেই সময় এই যে স্থল অভিযান পরিচালনা করার, ইরাকে এবং আফগানিস্তানে সেই স্থল অভিযান পরিচালনা করার পরামর্শ এবং স্থল অভিযান পরিচালনা করার ক্ষেত্রে তার সহযোগিতা চাইতে পারে। ওদিকে ইরাকি কুর্দিস্তান বা ইরাকের কুর্দি অঞ্চলের যে কতগুলো রাজনৈতিক দল আছে, কুর্দি রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠী, তাদের মধ্য থেকে ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান, পিডিকেআই, এই পিডিকেআই হচ্ছে যে 2টা বা 3টা সংগঠন ইরানের মধ্যে ঢুকে আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছিল, সেগুলোর মধ্যে একটা। এই সংগঠনের একজন সিনিয়র শীর্ষ কর্মকর্তা, তার নাম হচ্ছে মোহাম্মদ সালেহ কাদেরি। এই মোহাম্মদ সালেহ কাদেরি আজকে বলেছেন যে বিশাল একটা কুর্দি সশস্ত্র গোষ্ঠী, তারা ইতিমধ্যে ইরানের ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের স্থল হামলা খুব দ্রুত শুরু হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের স্থল হামলা কে বলছে? ইসরায়েলের এবং আমেরিকার দোসর এই অঞ্চলে এই কুর্দি সশস্ত্র সংগঠনটির শীর্ষ কর্মকর্তা কাদেরি এই ঘটনাটাকে ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করেছেন। তিনি বলেন যে এটা কুর্দি জনগণের জন্য ঐতিহাসিক মুহূর্ত। কোনটা? এই যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং ইরানে যদি সরকার চেঞ্জ হয় বা রেজিম চেঞ্জ হয়। কারণ তাদের কথা হচ্ছে আমেরিকা আর ইসরায়েলের সহযোগিতায় তারা ইরানের সরকার চেঞ্জ করার জন্য লড়াই করে যাবে শেষ বিন্দু পর্যন্ত। এবং তারা আরেকটা কথা বলছে যে অন্যান্য
সংখ্যালঘু সম্প্রদায় ইরাক এবং ইরান থেকে আরো কিছু সংখ্যালঘু সম্প্রদায় তাদের এই যুদ্ধে বা তাদের এই লড়াইয়ে, ইরানের সরকারের বিরুদ্ধে তাদের এই লড়াইয়ে যোগ দিবে এবং তারা এইভাবে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করবে বা ইরানের রেজিমের ধ্বংস নামিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে তার দাবি। মনে হয় যেন আমেরিকা ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে ইরানের রেজিমের ধ্বংস করার জন্য চেষ্টা করে নাই, তার উপরেই পুরোপুরি নির্ভরশীল হয়ে আছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন একজন আঞ্চলিক সাংবাদিকের কাছে। এখন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইসরায়েলের সাথে তাদের সম্পর্কটা কি হবে, তিনি বলেছেন যে ইসরায়েলের সাথে আমরা শক্তিশালী একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাই এবং সেই সম্পর্ক গড়ার জন্য ইসরায়েলকে আমাদের যত খেদমত করা দরকার আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। এখন এই যে একদিকে আমেরিকার এই কথাবার্তা, আমেরিকার কন্ডোলিজা রাইসের হচ্ছে এই হোয়াইট হাউসে যাওয়া, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকারকে আত্মসমর্পণ করতে বলা, আরেকদিকে হচ্ছে এই ইরাক থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীটির এই ধরনের বক্তব্য, অন্যদিকে হচ্ছে আজারবাইজানকে এই যুদ্ধে টানা। আজারবাইজানকে এই যুদ্ধে টানার পেছনে মূল কারণ হচ্ছে একটাই, যে আমেরিকা যদি ভূখণ্ডে, আমেরিকা যদি স্থল হামলা শুরু করে বা আমেরিকার পক্ষ থেকে যদি কোনো স্থল শক্তি, স্থল বাহিনী বা সশস্ত্র গোষ্ঠী যদি ইরানের মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ক্ষেত্রে আজারবাইজানও যদি ইরান বিরোধী পদক্ষেপে যায়, তাহলে উত্তর পূর্ব কোণ থেকে ইরানের উপরেও একটা বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারবে। এজন্য হয়তোবা আমেরিকা ইসরায়েল আজারবাইজানে এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করতে পারেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট একটু আগে জানিয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরক্ষা শিল্পের যে বড় বড় কোম্পানি আছে তাদের সিওদের সাথে বৈঠক করেছেন। তিনি ওই কোম্পানিগুলোকে আমেরিকার প্রয়োজনীয় সব অস্ত্র উৎপাদনের, জরুরি উৎপাদনের তাগিদ দিয়েছেন। তার কথা হচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে যেন আমরা আমাদের যে প্রোডাকশন আছে সেটাকে 4 গুণ বাড়াতে পারি। আমেরিকার সেই ধরনের প্রোডাকশন লাইন আছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু ট্রাম্পের কথা হচ্ছে এগুলো সব রেডি, জাস্ট হচ্ছে এই বড় কোম্পানিগুলো ইচ্ছা করলেই অস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়াতে পারে। তো এই পরিস্থিতিতে কেন আমেরিকার প্রেসিডেন্ট অস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়ানোর পরিকল্পনা করছেন? কারণ হচ্ছে তার এই যে দীর্ঘমেয়াদে ইরানের সাথে একটা যুদ্ধ, সেটা যে অস্ত্র দরকার, সেই অস্ত্রের ঢাল টানা পড়তে পারে, এটা অলরেডি বলে দিয়েছে আমেরিকার বিভিন্ন সংস্থা। সংক্ষেপে ছোট ছোট করে হচ্ছে কতগুলো আপনাদের বিশেষ সংবাদ শোনাবো এই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনী 6500টির বেশি বোমা ফেলেছে। এই হামলায় মোট 2500টি বিমান উড্ডয়ন মিশন পরিচালনা করেছে এবং 150টি আলাদা ধাপে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এই কথা ইসরায়েলি গণমাধ্যম বলছে। ওদিকে সকালবেলা আমরা একটা খবর শেয়ার করেছিলাম রয়টার্সের থেকে। রয়টার্স বলেছিল যে তুরস্কের গোয়েন্দা সংস্থা সিরিয়ার প্রেসিডেন্টের সুরক্ষায় ব্রিটেনের গোয়েন্দা সংস্থাকে বড় ধরনের ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু তুরস্কের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই খবর পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট খবর। উত্তর ইরাকের এরবিল শহরে আরজান বাই রতানা হোটেলে কামিকাজে ড্রোনের আক্রমণ হয়েছে। সেই আক্রমণের দৃশ্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। যারা টেলিগ্রাম চ্যানেলটি দেখেননি, এখনো সাবস্ক্রাইব করেনি, তারা করে নিতে পারেন। বলছে যে আজ রাতে তারা আক্রমণ করে বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম সামরিক ঘাঁটি, জর্ডানের জাফির এবং জর্ডানের আল আজরাক সামরিক ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করেছে। টার্গেট করে না, একটা হচ্ছে টার্গেট করা, আরেকটা হচ্ছে আক্রমণ করা। অনেক সময় ইরানের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া যায়, আমি অমুক জায়গায় টার্গেট করেছি, মানে ওই টার্গেটে নিশানা করে আমি হচ্ছে মিসাইল ছড়িয়েছি, কিন্তু মিসাইল আক্রমণ করেছি কিনা সেটা সে বলে। তবে আজকের এই বক্তব্যে সে বলেছে যে এই 3টা দেশের 4টা সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে। ওদিকে ইরানের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ থামানোর জন্য যত দ্রুত যা করা দরকার সেটা করবে বা করার চেষ্টা করবে, এরকমটি বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেছেন যে ইরানের ভূখণ্ডের রক্ষার অধিকার তার আছে এবং এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য কোনো কিছু বয়ে আনবে না। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতারা যদি আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে, অর্থাৎ সেখান থেকে যদি এরকম একটা স্থল আক্রমণ আমাদের দিকে নিয়ে আসে এবং সেই আক্রমণে যদি ইরাকের এই কুর্দিস্তান অঞ্চল থেকে সশস্ত্র গোষ্ঠী ঢোকে, তাহলে ইরাকের কুর্দিস্তানকে আমরা তামা করে দেবো। এটা হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর কথা। ওদিকে ওয়াল স্ট্রিট জার্নাল একটা খবর করেছে এবং সেই খবরের হেডলাইন হচ্ছে যে তুরস্ককে জরুরি ভিত্তিতে থামানো দরকার। খবর হেডলাইন, খবর না, এটা হচ্ছে কলাম, ওপিনিয়ন বা মন্তব্য। সেই কলামে তারা বলেছে যে ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর সেখানে এই অঞ্চলে একটা
পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, সেই পাওয়ার ভ্যাকুয়ামকে ব্যবহার করে ইরান ইরাকের মধ্যে ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে, আমেরিকার কথা। এখন এই ওয়াল স্ট্রিট জার্নাল তার এই অপিনিয়ন পিসে বলেছে যে ইরাকের সেই অভিজ্ঞতার আলোকে এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উচিত এমনভাবে পরিকল্পনা করা যাতে আজকে যদি ইরান পড়ে যায়, ইরানের রেজিম পড়ে যায়, বা ইরানের যারা ক্ষমতা আছে তারা ক্ষমতাচ্যুত হয়, এবং এভাবে যদি ইরানে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়, সেইখানে যেন কোনোভাবে তুরস্ক বা অন্য কোনো দেশ না ঢুকতে পারে। সেটা মানে আমেরিকা খাবে, আর কাউকে হচ্ছে সেখানে ঢুকাতে দিবে না, কেউ যেন সেখানে হচ্ছে কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে মার্কিন কর্তৃপক্ষের ক্ষতিগ্রস্ত এবং আহতদের সংখ্যা, অর্থাৎ আহত নিহতদের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সৈন্যদের মধ্যে ঘটেছে সেটার সংখ্যা অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র সাংবাদিকদেরকে সেই তথ্য দিচ্ছে না, যে কারণে সাংবাদিকরা সেই সংখ্যাগুলো সঠিকভাবে দিতে পারছে না। ইরান বলছে যে আমরা যদি আমাদের সিভিল ক্যাজুয়ালিটি, অর্থাৎ বেসামরিক মানুষ যারা আহত নিহত হয়েছে তাদের সংখ্যাটা যদি বাদ দিই, শুধুমাত্র যদি সামরিকটার দিকে তাকাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে কম। এটা হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে। তারা দাবি করেছে যে ইরান জুড়ে নিহত, এবং তারা দাবি করেছে যে ভবিষ্যতে আমরা আরো উন্নত অস্ত্র ব্যবহার করব এবং এমন আঘাত করব এই দুই দেশের উপরে যাতে আমাদের জনগণ সুখ পায়। এদিকে আজকে রাতে নতুন করে আক্রমণ করেছে ইরান। সেই আক্রমণের টার্গেট ছিল ইরাকি কুর্দিস্তান এবং উপসাগরীয় অঞ্চল আর হচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলকে লক্ষ্য করে যে কয়েকটা মিসাইল আজকে রাতে ভোর রাতে মারা হয়েছে, সেগুলোর একটাও ইসরায়েল আঘাত হানেনি, সবগুলোই ইসরায়েল কয়েক সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় করেছে। এবং এইবার এই যুদ্ধের পর, এই যুদ্ধ শুরুর পর এবার এই যে কিছুক্ষণ আগে যে মিসাইল নিক্ষেপ হলো, সেই মিসাইল সবচেয়ে কম সময়ে ভূপাতিত করেছে ইসরায়েল। এখন এই যে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ নতুন নতুন করে ভাবছে, আলোচনা করছে। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি কূটনীতিকদের লক্ষ্য করে ইরানের দুটি হত্যা চেষ্টাকে নস্যাৎ করেছে ইসরায়েলি কর্মকর্তারা। অর্থাৎ তার মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্য পর্যন্ত ইরানের চররা কাজ করে। তাদের মধ্যে ইসরায়েলি কূটনৈতিক কর্মীদের খুঁজে বের করার জন্য পরিকল্পিতভাবে একটা শিকার অভিযান পরিচালনা করা হচ্ছিল। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেয়, এরপরে ইসরায়েলি মিশন থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে ফেলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি এত লোককে হচ্ছে ওই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সরিয়ে নিয়ে আসছি, এটা আমার আগে কোনো মার্কিন রাষ্ট্রপতি এর আগে করতে পারেনি। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে যে ইরানের সমর্থিত মিলিশিয়া দলগুলো ইরাকি কুর্দিস্তান অঞ্চলের এমন হোটেলগুলোতে আক্রমণ করতে পারে যেখানে বিদেশিদের আনাগোনা বেশি। এই বক্তব্যের পর, অর্থাৎ ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এই হুমকির মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পরেই আমরা খবর পেলাম যে এই ইরাকি কুর্দিস্তানের এরবিল অঞ্চলে একটা ভালো মানের হোটেলে আক্রমণ করা হয়েছে। আমেরিকার বিভিন্ন গণমাধ্যম, অ্যাসোসিয়েটেড প্রেস, তারপরে হচ্ছে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, এরা আজকে সকাল থেকে মূলত এই ধরনের খবরগুলো করছে যে আমেরিকার নাম না জানা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারা বলছে রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যা তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সাহায্য করতে পারে। বুঝতে পারছি কিনা? এই খবরগুলোতে বলছে যে রাশিয়া ইরানকে অনেক গোয়েন্দা তথ্য দিচ্ছে, ইরান সেই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমেরিকার এই সমস্ত যে ঘাঁটি আছে এই সমস্ত অঞ্চলে সেই ঘাঁটিতে আক্রমণ করেছে। সাম্প্রতিক কিছু ইসরায়েলি নিরাপত্তা সূত্র বলছে যে ইরানের বিরুদ্ধে এই যে ইসরায়েল আমেরিকার চলমান যুদ্ধ, এই যুদ্ধে আজারবাইজানের জড়িয়ে পড়ার খুব সম্ভাবনা আছে। ওদিকে মার্কিন বিমানবাহী রণতরী, আরেকটা মার্কিন বিমানবাহী রণতরী, একটা হচ্ছে অলরেডি ওমান উপকূলে আছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, আরেকটা বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ড, এটা ছিল ভূমধ্যসাগরে, অর্থাৎ ভূমধ্যসাগরের পূর্ব দিকে ইসরায়েলের জলসীমার কাছাকাছি অঞ্চলে ছিল। এখন এই বিমানবাহী রণতরীটিকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে এটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। জার্মানের পরিস্থিতি কি? জার্মান চ্যান্সেলর বলছে যে আমরা জোর দিয়ে বলেছি যে ইরান রাষ্ট্রটিকে যদি কার্যকর অবস্থায় রাখা হবে, ইরান রাষ্ট্র যদি কার্যকর অবস্থায় না থাকে এবং সেটার এই কার্যকর অবস্থাটাকে নস্যাৎ করার জন্য, অর্থাৎ ইরানকে অস্থিতিশীল করার জন্য
যদি কোনো কার্যক্রম চালানো হয় আমরা সেটার বিরুদ্ধে। কে বলছে? জার্মানির চ্যান্সেলর। এবং তিনি আরো বলছেন আমরা ইরানকে কোনোভাবেই সিরিয়ার মতো পরিস্থিতিতে পড়তে দিতে চাই না। কারণ কি? কারণ তার কথা অনুযায়ী যে ইরানের জনগণ হচ্ছে 9 কোটি, এই 9 কোটি থেকে যদি 1 কোটি জনগণ, 1 কোটি না 50 লাখ জনগণ যদি ইউরোপের দিকে ছোটা শুরু করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন বলতে কিছু থাকবে না। কাতারের জ্বালানি মন্ত্রী বলছেন যে এই যে চলমান যুদ্ধ, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ধসের মুখে ঠেলে দিতে পারে যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়। তিনি পূর্বাভাস দেন যে পারস্য উপসাগরে জ্বালানি রপ্তানিকারক যে সমস্ত দেশ আছে তারা কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হবে যদি তাদের এখনো পর্যন্ত যে তেল গ্যাস উৎপাদন করা হয়েছে সেটা যদি তারা সাপ্লাই দিতে না পারে। এবং এরকম পরিস্থিতি যদি হয়, অর্থাৎ উৎপাদন যদি বন্ধই হয়ে যায়, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $150 পর্যন্ত মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছতে পারে। এবং সেই দামটা কি বর্তমানে যে বাজারের দাম আছে সেটার দ্বিগুণ। দ্য ইকোনমিস্ট দাবি করছে যে ইরানের সেনা কমান্ডারকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো বেশি ক্ষমতা দিয়েছে দেশটির সরকার। অর্থাৎ ইরানের সরকার সেনা কমান্ডারকে, বিভিন্ন আঞ্চলিক যে সেনা কমান্ডার গুলো আছে তাদেরকে বলছে যে তোমরা তোমাদের এই অঞ্চলে সিদ্ধান্ত নাও, এই অঞ্চলে তোমরা তোমাদের মতো করে পাল্টা আক্রমণ করো, নিরাপত্তা বিস্তার করো। ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছে যে তারা এখনো পর্যন্ত এই মধ্যপ্রাচ্য অঞ্চলে একজনও বেসামরিক লোককে তারা আক্রমণ করেনি এবং তারা কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করেনি। এই কথাটা যদি সত্য না হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি? কারণ হচ্ছে তারা বলতে চায় যে আমেরিকার এই অঞ্চলে যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলোতে ইরান আক্রমণ করছে, সুতরাং সেই ঘাটিগুলো তারা এই দেশ না। কিন্তু বিভিন্ন ফুটেজে, বিভিন্ন তথ্যে দেখা গেছে যে আসলে ওই ঘাটিগুলোর বাইরেও ইরান আক্রমণ করেই যাচ্ছে। ওদিকে সৌদি আরব বিমান চলাচল সংস্থা বলছে যে সৌদি আরব থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান চলাচল আগামীকাল থেকে তারা আংশিকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বাহরাইনের সব জায়গায় গণজমায়েত, জনসমাবেশ, বিক্ষোভ মিছিল পুরোপুরি নিষিদ্ধ করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান হামলা করেছে। ইরানের উপরে বহু হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। মার্কিন প্রেসিডেন্টকে পরবর্তীতে যখন এই নিঃশর্ত আত্মসমর্পণের কথা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি বলছেন নিঃশর্ত আত্মসমর্পণ, এটার মানে কি? এখন তিনি বহুদিন ধরে এরকম হচ্ছে টুইট করে যান। সর্বশেষ ইরানের বিরুদ্ধে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিলেন 2025 সালের জুন মাসে, যখন এই 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধ চলছিল। ঠিক সেই সময়ও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট এটা বলেছিলেন ঠিকই, কিন্তু সেটা কার্যকর হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল যে প্রেসিডেন্ট নিজেই মধ্যস্থতা করে ইসরায়েলকে থামিয়েছেন, তারপরে ইরান থেমেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পরিস্থিতি থেকে ট্রাম্প কেন এই কথাগুলো বলছেন? ট্রাম্প এই কথাগুলো বলছেন হয়তোবা তার এই যে স্থল অভিযানটাকে আরেকটু যুক্তিযুক্ত করার জন্য, যে আমি তো তাদের কাছে বলেছিলাম তারা সারেন্ডার করে নাই, এজন্য আমি হচ্ছে এই আক্রমণটা চালাচ্ছি, স্থল অভিযান চালাচ্ছি। শ্রীলঙ্কার উপকূলে ইরানের যে যুদ্ধ জাহাজটিকে মার্কিন সাবমেরিন ধ্বংস করে দিয়েছিল, সেই যুদ্ধ জাহাজ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক ইরানি নাবিককে উদ্ধার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। এখন আমেরিকা বলছে আল জাজিরার খবর, আমেরিকা বলছে যে এই শ্রীলঙ্কা, তুমি এই লোকদেরকে তার দেশে ফেরত পাঠিও না, তুমি এই লোকদেরকে আমার হাতে সুপর্দ করো। এখন দেখা যাক শ্রীলঙ্কা এটা করবে কি না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা আমেরিকার সরকারকে বিশ্বাস করি না, তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং তাদেরকে এখন আলোচনায় বিশ্বাস করার মতো কোনো অবস্থান নেই। কে বলেছেন? ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী। এরপরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে বলেছে যে আলোচনার ফলাফলে সন্তুষ্ট থাকা সত্ত্বেও আমেরিকানদের কেন তাদের অবস্থান পরিবর্তন করা হয়েছে তা আগে ব্যাখ্যা করতে হবে। মানে গত মাসে দুই পক্ষের মধ্যে যে পরমাণু আলোচনা চলতেছিল, আমেরিকা সেখানে বলছে যে আমরা আলোচনায় সন্তুষ্ট, আমরা পজিটিভ দিক থেকে এই আলোচনাটাকে দেখছি, তাহলে সেটা চলার কারণে সেই অবস্থায় থেকেও কেন আমেরিকা আক্রমণ করলো? এটা হচ্ছে ইরানের প্রশ্ন। লেবাননে আক্রমণ শুরু করার পরে, কয়েকদিন আগে লেবাননে আক্রমণ শুরু করলো, সেই আক্রমণে শুরু করার পর থেকে এখনো পর্যন্ত লেবাননে 500টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের মিসাইল।
কুর্দিদের এই যে সশস্ত্র গোষ্ঠী বা সম্মিলিত বাহিনী, তাদের সংখ্যা হচ্ছে 5 থেকে 6 হাজার। এখন এই 5 থেকে 6 হাজারকে ইরানের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে চাইছে। এটাকে আপনারা কতটা যুক্তিযুক্ত বা কতটা বাস্তব মনে করেন? সৌদি আরব এবং ইরান, সৌদি আরব এবং ইরান, সৌদি আরব এবং ইরান এখন সরাসরি তাদের মধ্যে আলোচনা করছে। সৌদি আরব এবং ইরান সরাসরি তাদের মধ্যে আলোচনা করছে এই যে ইরান ইসরায়েল যুদ্ধটাকে কত তাড়াতাড়ি কিভাবে বন্ধ করা যায়। খবরটা জাস্ট এই মুহূর্তে দিয়েছে ইসরায়েলের এদিয়ত আহরনত পত্রিকা। সে বলছে যে সৌদি আরব এবং ইরান বর্তমানে সরাসরি যোগাযোগ করছে এই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আলোচনার জন্য। আমার মনে হয় আমরা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। দর্শকদের দু চারটা প্রশ্ন আছে। কয়েকজন দর্শক বলছেন ভাই আপনি তো ঘুমিয়ে পড়তেছেন। এটা বাস্তব, আসলে আমি কয়েকটা শব্দ কিভাবে উচ্চারণ করছি আমি নিজেও জানি না। আমেরিকা ইরানে কতদিন যুদ্ধ চলমান থাকলে বাহরাইনে গণতন্ত্র আসবে? চীন কি সত্যি সত্যি লোকেশন এবং গোয়েন্দা তথ্য দিচ্ছে? মনে হচ্ছে দিচ্ছে। ইউকে বা ব্রিটেনকে এই যুদ্ধে অংশগ্রহণ করবে, এখনো পর্যন্ত করে নাই, কিন্তু করার সম্ভাবনা আছে। সৌদি আর ইরানের মধ্যে এখন কথা হচ্ছে, হ্যাঁ একটু আগে আমি এটাই বললাম যে সৌদি ইরানের মধ্যে কথা হচ্ছে, এরকম একটা খবর এসেছে। স্থল অভিযানে আমেরিকা দাঁড়াতেই পারবে না ইনশাল্লাহ, এক দর্শকের কথা। স্থল যুদ্ধে ইরানের ভূমিকা কেমন হবে? শক্তিশালী হবে মনে হচ্ছে। ইরান বলছে যে আমরা তো স্থল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আছি। ইরান কি এই সময়ের মধ্যে পরমাণু বোমা বানানোর চেষ্টা করতেছে? আমার কাছে মনে হয় না। আমি লন্ডন থেকে এই মুহূর্তে আপনার লাইভ দেখছি। লন্ডনে এখন বাজে 9:30। আপনাদের নিউজে থাকি, কোন সময় কি লেটেস্ট নিউজ আসে, কারণ বাংলাদেশের কোনো নিউজকে বিশ্বাস করি না, তাদের কোনো নিউজ দেখি না। এক দর্শক বলেছেন ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের পরিমাণ কেমন? খুব বেশি না, যতদূর তথ্য আসছে। এখন আসলে বাস্তব কত এটা জানি না, কিন্তু যতটুকু তথ্য আসছে 1-2 ডজন হচ্ছে ইসরায়েলে মানুষ মারা গেছে এবং মোটামুটি 1-150 মানুষ হচ্ছে আহত হয়েছে, এরকম কিছু খবর। আরব দেশগুলো কি চায়? যে আমেরিকার সকল ঘাঁটি ধ্বংস করে দিক এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যাক? না, আরব দেশগুলো এটা কোনোভাবেই চায় না। আমরা কিভাবে বাংলাদেশ থেকে ইরানের পাশে দাঁড়াতে পারি? ইন্ডিয়া কি বিশ্বাসঘাতকের কারণে ইরানের জাহাজে হামলা হলো? এখানে ইন্ডিয়ার বিশ্বাসঘাতকের কারণে না। ইন্ডিয়াতে এই জাহাজটি যে গিয়েছে সেটা তো সবাই জানে, এটা গোপন কোনো জিনিস ছিল না। ইন্ডিয়াতে সামরিক মহড়া এই জাহাজটা গিয়েছে। এখন এই জাহাজ যাওয়ার পরে এই জাহাজ যে পথে আসতেছে বা আসবে এটা তো ইন্ডিয়ার বলার দরকার নেই, এটা আমেরিকা খুব ভালো করে জানে। সুতরাং আমেরিকা এই জাহাজকে ট্র্যাক করতে পারে যে এই জাহাজ এখন কোথায় আছে, কিভাবে আক্রমণ করতে পারে। সুতরাং এখানে ইরানকে ভারতকে শুধু শুধু হচ্ছে দোষ দেওয়ার তেমন কোনো বিষয় নাই। বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদা পূরণ করতে পারবে কিভাবে? বাংলাদেশ জ্বালানি তেলের শুধু বাংলাদেশ না, এখানে জ্বালানি তেলের চাহিদা পূরণ করতে বড় বড় দেশেরও অনেক হিমশিম খেতে হবে। এটা হচ্ছে করোনার সময়ের কথা চিন্তা করেন। করোনার সময়ে যখন মাস্ক নিয়ে হচ্ছে হাহাকার পড়ে গিয়েছিল, তখন বিভিন্ন দেশ এই ছোট দেশের মুখ থেকে মাস্ক কেড়ে নিয়েছিল। ঠিক সেইভাবে এই জ্বালানি তেলের চাহিদা পূরণ করতেও দেখা যাবে যে বড় বড় দেশগুলো ছোট ছোট দেশের মুখ থেকে জ্বালানি তেলগুলো নিয়ে যাবে। এক দর্শক বলছেন ভাই আপনি তো ঘুমিয়ে পড়ছেন। ঘুমিয়ে তো পড়বো, কি করবো বলেন ভাই। ইরান যদি এইভাবে পাল্টা জবাব দিতে থাকে, ইসরায়েল আমেরিকা কি তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা আছে? আপনি কি মনে করেন? না, নাই তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা, তারা আরেকটু দেখে নেবে। এক দর্শক বলছেন ভাই আপনি একটু ঘুমিয়ে নেন। আরব দেশগুলো কি চায়? ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না কেন? ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর মোটামুটি দেয়া যাচ্ছে, আমরা যতটুকু পারতেছি দিচ্ছি, কিন্তু ওখান থেকে তথ্য কম আসে। ভাই সুস্থ থাকলে আপনার কাছ থেকে আমরা অনেক বেশি জানতে পারবো, একটু ঘুমিয়ে নেন। স্থল অভিযান শুরু করলে আমেরিকায় আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যাবে, এটা সম্ভাবনা আছে। ইরানের কাছে কত মিসাইল আছে? কতদিন যুদ্ধ চলমান থাকলে বাহরাইনের সরকার পরিবর্তন হবে? আর হচ্ছে আল্লাহ, আমি লাইভের মধ্যে যদি কোনো ভুল শব্দ উচ্চারণ করে থাকি তাহলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কোনো কিছু মনে করবেন না আর কি। আমি আসলে লাইভের আগে সত্যি সত্যি ঘুমিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু দর্শক আমাকে বলছেন ভাই আপনি তো বলেছিলেন না যে লাইভ করবেন, তাহলে আপনার জন্য আমরা সজাগ আছি, আপনি এখন কই? এজন্য আসলে মূলত এই লাইভে আসা, না হলে আমি আসতাম না, সত্য কথা যেটা। এক দর্শক বলেছেন যে আমি সৌদি আরব থেকে আসছি, দেখছি আপনার ভিডিও দেখছি এবং আপনার ভিডিওগুলোকে আমি পছন্দ করি। আপনার বর্তমান এই যে সিচুয়েশন এগুলো নিয়ে আপনার ভিডিওগুলোকে আমরা পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ। আপনি কি সেহরি খাওয়ার পর লাইভে আসেন? না ভাই, সেহরি খাওয়ার সময় আমাদের এখন হয় নাই, মাত্র হচ্ছে 12:30 বাজে। ডলারের দাম উঠে যাচ্ছে, এটা তো আমেরিকার বেনিফিট পাওয়া যাচ্ছে, অথচ ডলারের দাম নামার কথা এখনো সময় হয়নি, নামবে একটা সময়। আপনার লাইভে যা কিছু বলছেন সব টেলিগ্রাম পোস্টে ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কেন? কারণ হচ্ছে আমার টেলিগ্রামে
একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক আছেন, কিন্তু টেলিগ্রামের বাইরেও হাজার হাজার দর্শক আছেন। আরেকটা জিনিস হচ্ছে, আমি টেলিগ্রামে যেই জিনিসগুলো দিই, লাইভে এসে যদি সেই জিনিসগুলোর বাইরে থেকে কিছু বলতে হয়, তাহলে তো আমার বানাই বানাই বলতে হবে। বাংলাদেশের পত্রপত্রিকার মতো, বাংলাদেশের দর্শক কি বলে, সাংবাদিকদের মতো, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মতো বানিয়ে বানিয়ে বলতে হবে। তো এখন আমি কোত্থেকে বলবো? আমরা যেহেতু সর্বশেষ তথ্যগুলো ওখানে দিচ্ছি, সেইগুলোকে বিচার বিশ্লেষণ করার জন্যই তো মূলত লাইভে আসি, আপনাদের সাথে কথা বলার জন্য। সুর নরম করেছে অনেক দেশ ইরানের অনুকম্পা পেতে কিংবা আক্রমণ থেকে রক্ষা পেতে। আমি জানি না, এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেতে পারে। আপনার স্লিপ দরকার ভাই, ঘুমান। আসলে আজকে সন্ধ্যার আগে একটা লাইভ করেছি, সন্ধ্যার পরে আবার ওই যে একটা একটা লাইভে গিয়ে মোটামুটি 1.5 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। এই জন্য আসলে একটু বেশি ক্লান্ত। অসুবিধা নাই, ঘুমাবো। ঘুমিয়ে উঠে কালকে খুব বেশি একটা লাইভ হবে না, কালকে হয়তো সন্ধ্যার দিকে একটা লাইভ করতে পারি, এর আগে আর করা সম্ভব হবে না। এক দর্শক বলছেন পিছনের লাইটটা বন্ধ করেন। আচ্ছা, পিছনের লাইটটা। আপনার চোখে ঘুম, শরীরে যত্ন নেন। আরব দেশগুলো ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে, তার সম্ভাবনা কতটুকু? আরব দেশগুলো ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে, তার সম্ভাবনা কতটুকু? এখনো পর্যন্ত নাই, তবে আরো পরে হয়তো বা যেতে পারে সরাসরি একটা আক্রমণ। এই যুদ্ধে বর্তমানে তুরস্কের ভূমিকা কি? বর্তমানে তুরস্কের ভূমিকা হচ্ছে আমার মতে যে, ভাই এই যুদ্ধগুলো থামুক, আমি এই জায়গায় আর থাকতে চাই না, এখান থেকে দরকার হলে অন্য জায়গায় চলে যাবো। একটা ভিডিও দেখেছিলাম গতকালকে মনে হয়, যে এই অঞ্চলের ম্যাপ আর কি। একদিকে হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, তারপরে ফিলিস্তিন, অন্য উপরের দিকে হচ্ছে ইউক্রেন, রাশিয়া, ওইদিকে ইরান। এখন এই পরিস্থিতি মানে সব জায়গায় হচ্ছে বোমা পড়তেছে, এরকম একটা অবস্থায় তুরস্কর যে মানচিত্র আর কি, মানচিত্র কথা বলছি, মানচিত্র তুরস্কের এই জায়গা থেকে ছুটে সে ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে তারপরে হচ্ছে আটলান্টিকে বসে আছে যে, ভাই আমার এই অঞ্চলে আর থাকার দরকার নেই। তো তুরস্কের বর্তমানে ভূমিকাটা হচ্ছে এরকম, যে এই পরিস্থিতিতে আমি এই অঞ্চল থেকে সরে যেতে পারলেই ভালো ভাই, এত যুদ্ধ আর দরকার নেই। তো এখন বলতে পারেন যে এখানে আসলে তুরস্ক কি যুক্ত হবে নাকি যুক্ত হবে না? তুরস্ক এই যুদ্ধে চেষ্টা করছে যে যুক্ত হবে না। এক দর্শক বলছেন, ভাই 2:30 বলেছিলেন কিন্তু আর কেন দেরি করে বলছেন? এই যে এইটার জন্যই আসছি, যে এই দর্শকদেরকে যেহেতু বলেছিলাম 2:30 কথা, সেই জন্যই আসছি। তবে দর্শক ভাই যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং সরি যে আমার এই ঘুম ঘুম অবস্থায়, আমি জানি না, আমার হয়তো মাঝখানে কোনো চোখ টোক বন্ধ হয়ে যে থাকতে পারে, আপনারা ক্ষমার চোখের দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে হয়তো লাইভে আসতে অনেক দেরি হবে, সে পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে আপনারা সর্বশেষ তথ্যগুলো নেবেন। আপনাদের যথেষ্ট ভালোবাসা, যেটা আমি আসলে আগে ধারণা করতে পারি নাই, সেটা আস্তে আস্তে আমি ধারণা করতেছি। এটার জন্য আপনাদেরকে অন্তর থেকে